আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটা বক্তব্য, খুব সংক্ষিপ্ত একটা বক্তব্য নিয়ে, আওয়ামী লীগ সংক্রান্ত একটা বক্তব্য নিয়ে এনসিপির ঘরে রীতিমতো আগুন জ্বালার উপক্রম। মানে এনসিপির মাথায় বাজ পড়লো নাকি এনসিপির শরীরে নতুন করে কাঁপন ধরলো? কারণ এর মধ্যেই তো কাঁপন ধরেছে। এর মধ্যে গত কিছুদিন ধরে আওয়ামী লীগ ফিরতে পারে, শেখ হাসিনা আসতে পারে, শেখ হাসিনা আসতে চান, আইনিভাবে বাংলাদেশে ফেস করবেন, এইসব নানান ব্যাপার সেপারে বাংলাদেশে এই এই পোর্শনটা, মানে এই যে তথাকথিত জুলাই যোদ্ধা, মানে তথাকথিত জুলাই যোদ্ধা বলছি তাদেরকে যারা জুলাই আগস্ট আন্দোলনের পরে পড়ার টেবিলে ফিরে না গিয়ে ধান্দার টেবিল খুলে বসেছিল একাধিক। দেখলেন না, আজকে আমরা আলোচনা করলাম এনসিপির নেতা, এখন সংসদ সদস্য, আটকা বড় লোক আব্দুল হান্নান মাসুদ, আওয়ামী লীগের এমপি নোয়াখালী 4 আসনের একরামুল কবির, বোধহয় একরামুল কবির, তাকে বিদেশ যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার জন্য 4 কোটি টাকা চেয়েছিল। 4 কোটি টাকার পরে 3 কোটিতে সে রাজি হয়েছিল, 3 কোটি টাকা দিলে পার করবে। একরামুল কবির 1 কোটি টাকা দিতে রাজি হয়েছিল। তারপরে এই শ্রেণীটা, এই যে ধান্দাবাজ শ্রেণীটা, এই ধান্দাবাজ শ্রেণীটা একটা তাদের গা দিয়ে ঝরঝর ঝরঝর করে ঘাম পড়ছে, এবং এই ঘাম যে পড়ছে এটা স্পষ্টত বোঝা যায় হচ্ছে আপনার এই মাহফুজ আলম যে এখন বারবার বলছে, তারা তো বলছে যে আওয়ামী লীগ আসে নাই এখনো, তারপর বলছে আওয়ামী লীগ চলে আসছে। এবং তাদের আরেক হাত আসিফ মোহাম্মদ সজীব বয়া বলছে আওয়ামী লীগের গুপ্ত হামলার হুমকিতে আছে, তারা ভয় পাচ্ছে আওয়ামী লীগকে নিয়ে, কোন দিকে কোন সময় কোনটা ঘেঁটিতে ধরে। এমনিতেই তাদের লোকজন পথে ঘাটে এখন জুতার বাড়ি খাওয়া শুরু করেছে। তো এই পোর্শনটা একটা থরথরে অবস্থায় পড়ছে আওয়ামী লীগকে নিয়ে। আমি মূল আলোচনায় যাব, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য ধরে এনসিপিতে কি কাঁপন ধরেছে সেই কাঁপন আমি আপনাদেরকে দেখাবো। তবে একটু বলি যে আমি সবসময় বলে আসছি গত কিছুদিন ধরে, আওয়ামী লীগ ফিরলে পরে বিএনপির তেমন কোনো সমস্যা নেই, কারণ এই দুইটা দল একেবারে সমসাময়িক, মানে জনসমর্থনের দিক থেকে একেবারে কাছাকাছি সময়, আপস এন্ড ডাউন, কিছু আপস এন্ড ডাউন। এই এক সময় আওয়ামী লীগের কিছু বাড়ে, এক সময় বিএনপির কিছু বাড়ে। একদম খুব সোজা সাপটা যদি আমরা উচ্চারণ করি, এখন 5 আগস্টের আগে পর্যন্ত বিএনপির যে আকাশসম জনপ্রিয়তা ছিল, 5 আগস্টের পরে ইলেকশন পর্যন্ত সেটা কমেছে। তারপরে তার ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ না থাকার কারণে। এরপর সরকার গঠন করলে পরে স্বাভাবিকভাবে বাংলাদেশের মানুষ এন্টি ক্ষমতাশালী দল, যারা মানে ক্ষমতার বিপরীতে বিরোধী দলের পক্ষে থাকে, আর সে বিরোধী দল অর্থাৎ রাজপথের বিরোধী দল আওয়ামী লীগ, সংসদের বিরোধী দলকে কেউ আর এই বাংলাদেশে গত 10-15-20 বছর ধরে গুরুত্ব দেয় না। আওয়ামী লীগ আমলে জাতীয় পার্টিকে দিত না, এখন বিএনপি আমলে জামাতকে কেউ দেয় না। বিরোধী পার্টি মানে হচ্ছে আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগ আসলে পরে বিএনপির সমস্যা নাই, জামাতেরও এখন আর খুব বেশি সমস্যা নাই, কারণ জামাত টুপ করে গুপ্ত হয়ে যাবে। সমস্যা মনে করি বা মনে করে যারা, তারা হইলো এই যে তথাকথিত জুলাই যোদ্ধা, জুলাই বোদ্ধারা, আসিফ নজরুল গং, ডক্টর ইউনুস গং, এরা মনে করে যে তাদের জন্য সমস্যা। আমি কিন্তু সবসময় বলে আসছি যে আওয়ামী লীগের লোকজন মনে করে এক ঘর মে দো পীর নেহি রয়েগা, মানে হয় এই তথাকথিত জুলাই যোদ্ধারা থাকবে, আর নাহলে আওয়ামী লীগ থাকবে। এক পক্ষ আর এক পক্ষকে জানের জম হিসাবে চিহ্নিত করছে। সেই সময়ে এসে আমি মির্জা ফখরুল আলোচনার আগে আরেকটা খবর দিয়ে নিই। এই খবরটার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের একটা যোগসূত্র আপনারা খুঁজে পেতে পারেন। সেটা হচ্ছে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভি, তিনি এর মধ্যে মুক্তি পেয়েছেন। আমি রাত 10:30 নাগাদ, 3 জুন রাত 10:30 নাগাদ আপনাদের সামনে যখন কথা বলছি, রাত 11টা নাগাদ, তারও ঘন্টাখানেক আগে তিনি কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেয়েছেন, এবং এই মুক্তিটি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগারের মহিলা কারাগারের জেল সুপার শিউলি বেগম সম্ভবত, আর হচ্ছেন সেনায়েত আইভির আইনজীবী আওলাদ হোসেন, তারা এটা নিশ্চিত করেছেন। আপনারা জানেন যে সেনায়েত আইভির প্রথমে 5টা মামলা ছিল, 5টায় তিনি একে একে হাইকোর্ট থেকে জামিন পান। কিন্তু ওই যে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী তাকে সোনারেজ দেখানো হয়, তারপরে আরো 5টা মামলা হয়। ওই 5টা মামলাতেও তিনি জামিন পেয়েছেন। খেয়াল করে দেখবেন এবার যে তিনি জামিন পেয়েছেন, বাংলাদেশে আইন কি? বাংলাদেশে আইন প্রাগৈতিহাসিক ধারায় চলে, সরকার যেভাবে চায় সেভাবেই। সরকার যদি চায় যে একটা মানুষকে অনাদিকাল জেলে রাখবে, তাহলে জেলে রাখতে পারে। যেমন এখনো ধরেন আওয়ামী লীগের আমির হোসেন আমু, বা ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, অথবা জাসদের হাসানুল্লাহ কিনু, অথবা ধরেন আপনার তৌফিক এলাহি চৌধুরী, অথবা ধরেন সাবেক প্রধান বিচারপতি খায়রুল সাহেব,
তারা জেলে আছেন, তাই তো? তো 80 ঊর্ধ্ব বয়স প্রত্যেকের। তো সরকারের মিনিমাম কোনো একটা আগ্রহ বা ইচ্ছা আছে বলেই সেলিনা হায়াৎ আইভী মুক্তি পেয়েছেন। সরকারের যদি একেবারে এরকম কোন স্ট্যান্ড থাকতো যে না, তাকে মুক্তি দিবই না, সরকার এটা পারতো, আবার শুনে অ্যারেস্ট করতে পারতো, আবার জেলে রাখতে পারতো, যদি উচ্চ আদালতের কিছু নির্দেশনা এখানে অন্যরকম আছে। একই সময় খেয়াল করে দেখবেন, দীপু মনির আজকে 6টা মামলার একটা জামিন হয়েছে, ঢাকা শহরের হত্যা মামলা, এবং আরো 5টায় কেন জামিন দেওয়া হবে না হাইকোর্ট রুল জারি করেছে। দীপু মনির পক্ষে তার মেয়ে তার পেরোলে মুক্তি চেয়েছেন 1 সপ্তাহের। তার দীপুমনির হাজবেন্ড অসুস্থ, তাকে আমরা প্রায়ই দেখি যে কোর্টে যখন দীপুমনিকে আনা হয়, ট্রাইব্যুনালে আনা হয়, তখন তিনি সেখানে যান, একেবারেই প্যারালাইজড একজন মানুষ, সেজন্য চাওয়া হয়েছে। এই যে ঘটনাগুলো, আইভীর মুক্তি, দীপুমনির জামিন প্রক্রিয়া, আসরুজ্জামান নূরের জামিন প্রক্রিয়া, এইগুলো, এবং আওয়ামী লীগ নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই যে বক্তব্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই মির্জা ফখরুল। আরো যদি একটু বিশদ আপনারা জানতে চান, আমি একটু বিশদ আপনাদেরকে জানিয়ে নিই। খবরটা খুবই সেন্সিটিভ, কারণ এই খবরের কারণে কিভাবে এই এনসিপি নেতাদের কলিজা ধরেছে সেই খবরটা তো আপনাদের জানতে হবে। সব দলকে রাজনীতির সুযোগ দিতে হবে, জনগণই যোগ্য নেতৃত্ব বেছে নেবে মির্জা ফখরুল। তিনি বলছেন, বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশের সুন্দর, সুষ্ঠু, সহনশীল ও উদারপন্থী রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে হবে। সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। খেয়াল করবেন, সব রাজনৈতিক দলকে তাদের কর্মকাণ্ড পরিচালনা ও জনগণের সামনে বক্তব্য দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হবে। জনগণই তার মধ্যে থেকে যোগ্য নেতৃত্ব বেছে নেবে। আজ বুধবার বিকেলে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার কুমারপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নাগরিক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির মন্তব্যে এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনের কারণে আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। দলমত নির্বিশেষে এলাকার সব মানুষের প্রতি আমি কৃতজ্ঞ। এই অঞ্চলের ঐতিহ্যবাহী এলাকা, অধিকার রক্ষা, গঠনতন্ত্র প্রতিষ্ঠা এবং কৃষক ছাত্র আন্দোলনের গৌরবময় ইতিহাস রয়েছে এখানে। আমরা 1971 সালের বীরদের কখনো ভুলবো না। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় বিএনপির নেতা কর্মীরা নানা নির্যাতনের শিকার হয়েছেন। মির্জা ফখরুল আরো একটা কথা বলছেন যে তারা মনে করেন যে জোর জবরদস্তি করে সরকারের টিকে থাকা যায় না। অনেকেই স্বাভাবিকভাবে ঘুমাতে পারেনি, সেই নিপীড়নের কথা তিনি বলছেন, এবং এটাও বলেছেন যে বিএনপি নেতা কর্মীদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, জনগণ তাদের উপর বিশ্বাস রেখেছে, জনগণের প্রত্যাশা পূরণে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এই যে মির্জা ফখরুলের বক্তব্য, ঘটনাটা ঘটেছে এর পরিপ্রেক্ষিতে। ওই এনসিপির লোক, এনসিপির অন্যতম একজন, এই জুলাই পরবর্তী মব সাম্রাজ্যের অন্যতম এক অধিপতি সার্জিস আলম, সে তাৎক্ষণিক একটা পোস্ট দিয়েছে। পোস্টটা আপনারা দেখেন। আজকে বিএনপি মহাসচিব বলেছেন, সব দলকে কর্মকাণ্ড চালানোর সুযোগ দিতে চাই। আমরা স্পষ্ট জানতে চাই তাদের সব দলের মধ্যে আওয়ামী লীগ আছে কিনা। তাদের সব দলের মধ্যে যদি আওয়ামী লীগ থাকে, সার্জিস আলমরা এখন কি করবেন? সার্জিস আলমরা কি এখন আবার আয় রাজুতে আয় বলে ডাক দিবেন, আর লক্ষ লক্ষ মানুষ রাজুতে গিয়ে দাঁড়িয়ে যাবে যে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না? সেই বাস্তবতা কি বলে এখন? সার্জিস আলমদের যে কর্ম, অপকর্ম, কুকর্ম, সেসবের কারণে কি সেই বাস্তবতা বাংলাদেশে এখন আছে, নাকি তাদের সেই প্রিয় ডক্টর ইউনূস আছে যে 20-30 জন মিলিয়ে নাম দিবে এটা ছাত্র জনতা, তারপরে শাহবাগে গিয়ে দাঁড়াবে, তাদেরকে এখন ঠান্ডা পানি খাওয়াবে, তারেক রহমান সাহেব, ইউনূস সাহেবের মতো তাদের উপরে ঠান্ডা পানি দিয়ে গরমের তাপ মেটাবে, তারপরে হচ্ছে মিনারেল ওয়াটারের বোতল সাপ্লাই দিবে, বিরিয়ানি খাওয়াবে, বিরিয়ানি খাওয়ায় বলবে যে আওয়ামী লীগকে আসতে দেওয়া যাবে না, তোমরা স্লোগান দাও, আমরা মেনে নেব। পরিস্থিতি এখন সেটা আছে। যাক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্টত আওয়ামী লীগের নাম নেননি, কিন্তু বাংলাদেশের সব দলের সুযোগ দিতে চাই বলতে সুযোগ নাই কোন দলের? সুযোগ নাই শুধুমাত্র আওয়ামী লীগের। তাহলে সব দলের বলতে কি বুঝে নিব আমরা? তারপরও নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের স্পষ্টতার জন্য আমরা অপেক্ষায় থাকবো। ভালো থাকবেন। মমতা ব্যানার্জি সেই কাজটা করলেন। তিনি নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করতে চাচ্ছেন। তিনি ক্ষমতা হারানোর পর উন্মাদ হয়ে গেছেন, কি যে বলতেছেন আর কি যে বলতেছেন না, ধুলায় অন্ধকার। আমরা দেখেছি তিনি যে মানসিকভাবে অসুস্থ, আমি বুঝে উঠতে পারি না এরকম একটা মানসিক বিকারগ্রস্ত এবং চরম ক্ষমতা লোভী একজন নারীকে কিভাবে এতদিন 15 বছর মুখ্যমন্ত্রী হিসেবে
পশ্চিমবঙ্গের জনগণ তাকে রেখেছিল। আমি অবাক হয়ে যাই। আমার মনে হয় তারা প্রতারিত হয়েছেন। তারা বোধহয় বুঝতে পারেন নাই, সরকারি দল, বিরোধী দল থাকবেই। সেটা কেন্দ্রে হোক আর রাজ্যে হোক। কিন্তু ক্ষমতার প্রতি এতই মহতার, এতই লোভ, এতই উগ্রতা যে তিনি ফেল করার পর বলেছিলেন, "আমি পদত্যাগ করব না।" এটা তো গণতান্ত্রিক ভাষা হয় না। এই কথার মাধ্যমে প্রমাণ হয়ে গেছে। আমি কিন্তু অন্তত আমি মমতা ব্যানার্জির সমালোচক, অসুবিধা নেই তার রাজনীতির। কিন্তু তিনি গণতান্ত্রিক দেশের একজন নেত্রী, সেই হিসেবে তার প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা ছিল। যখন তিনি বলেছেন, "আমি পদত্যাগ করব না", তখন আমার তার ব্যাপারে মূল্যায়ন ভিন্ন। কারণ হচ্ছে আমার অতীতের মূল্যায়ন ভিন্ন। আমার কিন্তু ধারণা ছিল, আপনার চ্যানেলেও বলেছি, এইজন্য অনেকে আমাকে পরে চ্যালেঞ্জ করেছে। অন্য চ্যানেলেও বলেছি, আমার চ্যানেলেও বলেছি যে মমতা ব্যানার্জি ক্ষমতায় আসবে। এটা আমার ধারণা ছিল। বলেছি এটা আমি। এমনকি ক্ষমতায় আসার ২ দিন আগেও, বিজেপি ক্ষমতায় আসার ২ দিন আগেও আমি এই কথা বলেছি। যে না, মমতা ব্যানার্জি দিন শেষে ক্ষমতায় আসবে। কিন্তু সেই নেত্রী যখন বলে যে তিনি পদত্যাগ করবেন না, এটা তো গণতান্ত্রিক ভাষা হইতে পারে না। তার যদি মনে হয় যে তার সাথে নির্বাচন কমিশন ভুল কিছু করেছে, সুপ্রিম কোর্টে যেত। আর ভারতের নির্বাচন কমিশন যে স্বাধীন সেটা আমরা জানি। বিজেপি শুধু যদি ইভিএম বাটপারি করে ইলেকশনে জিততো, তাহলে তাহলে কেরালায় কেন পারল না? তাহলে দক্ষিণের এই তামিলনাড়ুতে কেন পারল না? তাহলে তো সব জায়গায় পারার কথা। ভোট ইঞ্জিনিয়ারিং করেই যদি ক্ষমতায় আসা যেত, ওগুলো তো পারার কথা ছিল। ভোট ইঞ্জিনিয়ারিং করেই যদি ক্ষমতায় আসতো, তাহলে তো নরেন্দ্র মোদী বা বিজেপির জোট করে এত বড় জোট করার কথা ছিল না। সে তো একাই ক্ষমতায় আসতো, পারে নাই তো কেন্দ্রেও। তার মানে মমতা ব্যানার্জির সে অভিযোগটা ছিল মিথ্যা, ভুল, জনগণের প্রতি অশ্রদ্ধা, যারা ভোট দিয়েছে তাদের প্রতি অশ্রদ্ধা। আর সর্বশেষ তিনি যে কথা বলেছেন যে আমি পদত্যাগ করব না, এটা টোটালি একটা স্বৈরাচারের মন মানসিকতা। আপনি হেরে যাওয়ার পরে ক্ষমতা থেকে চলে যেতে চান না। এই কারণে তিনি উন্মাদ হয়ে গেছেন ক্ষমতা হারিয়ে। আরো উন্মাদ কেন হয়ে গেছেন? তার দল ২ টুকরা হয়ে গেছে। এইজন্য আরো পাগল হয়ে গেছেন। এবং তিনি জানতেন যে আজকে তার দল ২ টুকরা হবে। সেইজন্যই তিনি উদ্ভট একটা কথা বললেন। ওই যে বললাম যে, "নিজের নাক কেটে হলেও আমি আপনার যাত্রা ভঙ্গ করব।" তো সেই কাজটা করল যাতে বাংলাদেশের সাথে বিরোধ হয়, বাংলাদেশের রাজনীতি উত্তাল হয়। কিন্তু মমতা ব্যানার্জি যে কাজটা করেছেন, এটাও বিজেপির জন্য সুবিধা বয়ে আনবে। অর্থাৎ বাংলাদেশ এখন যত উত্তাল হবে, বিজেপির জন্য তত লাভ হবে। বাংলাদেশ যত উত্তাল হয়েছিল বলে বিজেপি সেখানে বিশাল বিজয় পেয়েছে। নাহলে রাজ্য সরকারে আমার হিসেবে কোনোভাবে বিজেপি এখন ক্ষমতায় আসার কথা ছিল না। কিন্তু বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের বিরুদ্ধে বিরোধিতা করা, এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে বয়ান দেয়া, এগুলো তাদের বুমেরাং করে দিয়েছে। নির্বাচনের ১ সপ্তাহ আগে আমার কাছে পশ্চিমবঙ্গের জরিপ ছিল আমার হাতে। বিখ্যাত ব্যক্তিদের জরিপ আমার হাতে ছিল ১ সপ্তাহ আগেও। যে বিজেপি নয়, ৫ টা আসন বেশি পেয়ে হলেও তৃণমূল ক্ষমতায় আসতেছে, তৃণমূল কংগ্রেস। কেন আসেনি জানেন? সর্বশেষ কিন্তু শেখ হাসিনাকে নিয়ে তারা প্রশ্ন তুলেছিল। এই যে পিসির ভাইপো বলে ফেলেছিল, শেখ হাসিনা কেন বাংলাদেশে? অথচ কত বড় নির্বোধ, বেহায়া, বেকুব এবং কি বলবো, ফ্রড। তারা নিজেরাই স্বাক্ষর দিয়ে আসছে নরেন্দ্র মোদীর কাছে যে শেখ হাসিনা বাংলাদেশের মেহমান। তার পিসি স্বাক্ষর করে আসছে এমপি হিসেবে। তিনি নিজে এমপি হিসেবে, সাংসদ হিসেবে স্বাক্ষর করে আসছেন শেখ হাসিনা ভারত সরকারের রাষ্ট্রীয় অতিথি। তিনি এসে প্রশ্ন করতেছেন শেখ হাসিনা কেন তিনি ভারতে? আমি যদি এখন সেই অভিষেক ব্যানার্জি কয়দিন আগে নাকি আন্ডা দিয়ে তাকে ঢালাইছে। অদ্ভুত ব্যাপার। সেখানে ক্রিকেটের হেলমেট কোত্থেকে আসলো? আমি বুঝে উঠতে পারলাম। মানে আগেই জানতো তারা ঢেলাবে। কারণ কারোর মনে, মনে জানা। তিনি এখন কেন বলেন না বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে থাকবে? এই কথা কেন বলেন না? শেখ হাসিনা একা। তাও একজন সাবেক প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী। তিনি ভারতে রাষ্ট্রীয় অতিথি থাকার পরেও তাকে নিয়ে প্রশ্ন করেছে। কিন্তু বাংলাদেশের লক্ষ, লক্ষ অনুপ্রবেশকারী ভারতে একদিনে তো টু শব্দটি করলেন না অভিষেক ব্যানার্জি। দাল মে কুছ তো কালা। তো তারই পিসি উন্মাদ হয়ে এই কথাটা বলেছে। একটু আগে একটা চ্যানেলে বলে আসলাম যে তার বক্তব্যটা মিথ্যা। তিনি বলেছেন মেঘালয় হয়ে আসছে। মেঘালয় হয়ে কেন কলকাতায় যেতে হবে? আমাকে বুঝায় বলেন। ওই যে আমার রফিকুল ইসলাম ভাই জানেন যে অবৈধভাবে যারা যায়, কলকাতা ঢুকতে তো আপনার মেঘালয় যাওয়ার দরকার নাই। সবচেয়ে সহজ তো ত্রিপুরা বর্ডার। সেখানে যাওয়া সবচেয়ে সহজ এবং কম টাকায় যাওয়া যায়।
মেঘালয় বরং ঝামেলা, অনেক সময় লাগবে। সবচেয়ে সহজ হচ্ছে পশ্চিমবঙ্গ আর ত্রিপুরা দিয়ে ঢোকা। এখন বলবেন যে মেঘালয়ে গেছে কারণ পশ্চিমবঙ্গ বর্ডার টাইট। আরে ভাই, মেঘালয় আরো টাইট। সেখানে চাইলে আপনি যখন তখন গাড়ি পাবেন না। যারা ওইখান দিয়ে গিয়েছে বৈধ এবং অবৈধভাবে তাদের জিজ্ঞেস করেন। যে একটা লোককে মেঘালয় দিয়ে ঘুরে একজন খুনি যাবে পশ্চিমবঙ্গে। আর ধরে নিলাম, আচ্ছা এখন আমি একটা কথা বলি। ধরে নিলাম মমতা ব্যানার্জির অভিযোগ সত্য। ধরে নিলাম ক্ষণিকের জন্যে। কমরেড মইনুদ্দিন খান বাদলের ভাষায় বললাম। ধরে নিলাম মমতা ব্যানার্জির কথা সত্য। যদি হাদির ওই তথাকথিত কোথাকার কোন বান্দর না মধুপুরে কড়া বান্দর হাদিবাদী এই জুলাই সন্ত্রাসী, সে তাকে হত্যা করেছে ভারত তার ভাষায়, মমতা ব্যানার্জির ভাষায়। যে অমিত শাহ হত্যা করেছে, না? তার মানে তার রাষ্ট্র হত্যা করেছে। তো ভারত রাষ্ট্র যদি হাদিকে হত্যা করে তো মমতা ব্যানার্জি ওদের জন্য দায়ী। কারণ মমতা ব্যানার্জি তো ভারত সরকারের অংশ। তাহলে তো মমতা ব্যানার্জিও আসামি। দ্বিতীয়ত, মমতা ব্যানার্জিটা যখন জানলেন তখন কেন বললেন না? শেখ হাসিনা তো আগেই বলে দিয়েছিলেন যে বাংলাদেশ ক্ষমতায় থাকার আগেই, ক্ষমতার পতনের আগেই বলেছিলেন যে একটি সাদা চামড়ার দেশ বা কিছু মুষ্টিমেয় দেশ বাংলাদেশে বন্দর চাচ্ছে, বাংলাদেশে একটি খ্রিস্টান রাষ্ট্র বানাতে। এটা আগেই বলেছিলেন। পরে বললে কিন্তু সেটা বাংলাদেশের মানুষ গ্রহণ করতো না। আগে বলেছে বলেই কিন্তু এত গ্রহণ করেছি আমরা। আমি শেখ ফরিদ কেন এই কথাটা তার উদাহরণ দেই বারবার। কারণ সেটা আমরা গ্রহণ করেছি। তিনি ক্ষমতার পতনের পর বললে এই কথা শুনতাম না। গুরুত্বও দিতাম না বা এত গুরুত্বও হইতো না, গুরুত্ব পেতও না। খোদ আওয়ামী লীগের কাছে এটার কথা গুরুত্ব পেত না। যেহেতু তিনি আগে বলে দিয়েছেন। মমতা ব্যানার্জি এটা জানেন তখন বললেন না কেন? তার এত ক্ষমতা বাংলাদেশে পানি ঠেকায় দেয়। তার এত ক্ষমতা অমিত শাহকে নামতে দিবে না। তার এত ক্ষমতা বিজেপির নেতাদের টিংরি ভেঙে ফেলবে এগুলো তার দলের লোকেরা বলে। তিনি তথ্যটা তখন বলতে পারলেন না। তৃতীয়ত, তিনি তার দেশের গোপন তথ্য প্রকাশ করে দিয়েছেন। আপনি যেই দেশেই থাকেন প্রত্যেক দেশের কিছু নিয়ম থাকে। রাষ্ট্রীয় গোপনীয়তা কখনো প্রকাশ করতে পারবেন না। এটা সরাসরি রাষ্ট্রদ্রোহ অপরাধ। মানে আপনার ফাঁসি হবে। সর্বনিম্ন লাইফ টাইম জেল। বাংলাদেশের অনেক রাষ্ট্রীয় তথ্য আপনি জানেন, আমিও জানি, রফিকুল ইসলাম ভূঁইয়া সাহেবও জানেন। আমরা জানি, কম বা বেশি। আমি হয়তো ১ টা জানি, আপনি হয়তো ৫ টা জানেন, রফিক ভাই ২ টা জানে, আমি ২-৩ টা জানি, আরেকজন ১০ টা ২০ টা জানে। আর সরকারে যারা থাকে তারা অনেক কিছু জানে। কিন্তু আপনি কি জানলেই কি রাষ্ট্রীয় তথ্য ফাঁস করতে পারবেন? একটা আইন আছে বাংলাদেশে। পৃথিবীর কোন দেশে নিজের দেশের রাষ্ট্রীয় গোপন তথ্য পাচার করলে তার তথ্য প্রকাশ করলে তার জেল হবে। সরকারি চাকরি করলে চাকরিও চলে যাবে, জেলও হবে। আর আমরা যারা সাধারণ নাগরিক যদি নেতাও হই তাও আমাদের জেল হবে। এটা ফৌজদারি অপরাধ। তৃতীয়ত, তৃতীয়ত তিনি এটা টোটালি বাটপারি করেছেন, বিভ্রান্ত করেছেন পরিস্থিতি জটিল করার জন্য। কিন্তু এটাও দেখবেন বিজেপি সরকার, শুভেন্দু সরকার এবং কেন্দ্রে বিজেপি সরকারের ফায়দা বয়ে আনবে, নরেন্দ্র মোদীর সরকারের ফায়দা বয়ে আনবে, অমিত শাহর ফায়দা বয়ে আনবে এই এই মমতা ব্যানার্জির কথায়। কারণ যখন আমাদের বাংলাদেশে একটা প্রবাদ আছে যে যখন যে নিচে পড়তে থাকে সে কিন্তু পড়তেই থাকে। আর যখন সে উপরে উঠতে থাকে সে কিন্তু উঠতেই থাকে। এই মুহূর্তে বিজেপির এই মুহূর্তে বিজেপির উত্থান। এখন মমতা ব্যানার্জি ভালো করুক মন্দ করুক সবসময় তার পতন ঘটবেই। তিনি এই কথা বলার মাধ্যমে বিজেপি সরকারের ক্ষমতায় আসার বৈধতা দিয়ে দিয়েছেন। তিনি হিন্দুদের ঐক্যবদ্ধ করবেন। তার কারণে হিন্দুরা ঐক্যবদ্ধ হবে। তিনি যে রাষ্ট্রীয় তথ্য প্রকাশ করে দিলেন, এটা ভারতের জনগণ ভালো চোখে দেখবে না। দেখবেন আমি বাংলাদেশ সরকারের অনেক তথ্য জানি। যেটা আমার দেশের রাষ্ট্রীয় নিরাপত্তা নষ্ট। আমি তো বলি না। বলব না। আমি কিন্তু এই সরকারের বহু সমালোচক। কিন্তু তাই বলে কি আমার দেশের ধ্বংস চাবো আমি? আমার দেশের ক্ষতি চাইবো আমি? আমার কাছে কিছু তথ্য কোন এক দেশের লোকজন আমার কাছে চেয়েছিল। আমি ভদ্রভাবে ইগনোর করে গেছি। কেন? কারণ ওটা আমার দেশের প্রশ্ন। ক্ষমতায় যেই থাকুক। এই সরকার আজকে আসছে কালকে থাকবে না। ইউনূস ১৮ মাস অত্যাচারের রাজত্ব চালিয়ে চলে গেছে। এরাও না হয় ১৮ মাস থাকবে। অথবা এরা ৩ বছরই থাকবে। আরে ধরে নিলাম ৫ বছরই থাকবে। এর চেয়ে বেশি তো আর থাকতে পারব না। বিএনপি যতই চাপা মারুক, যত কিছুই করুক ৫ বছরের উপরে তো থাকতে পারবে না। এটা একটা পাগলও জানে। কিন্তু আমার হিসাবে ৩ বছর। কিন্তু এখন দেখতেছি বিএনপির অবস্থা আরো খারাপ। ক্ষমতা পতন ঘটুক কিন্তু আমার দেশটা থাকবে। তা আমি তো আমার দেশের তথ্য জানলেই তো আমি বলব না। তাহলে আমি দেশের কোনো নেতা না, দেশে কোনো সরকারি চাকরি করি না। দেশের এমন কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি নই। তারপরও আমি কিছু তথ্য জানি। সেটা যেভাবে হোক আমি জানতে পারি। এটা সব মানুষই জানতে পারে। আমি যাকে জানি তার হইলেও তথ্য। কিন্তু তাই বলে কি আমার দেশের এমন তথ্য দেব যেটা আমার দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি? আমার দেশের আমার দেশের রাজনীতির জন্য হুমকি, আমার সংসদের জন্য হুমকি, আমার দেশের জন্য হুমকি, আমার দেশের সুনাম ক্ষুণ্ণ হবে সেটা আমি বলব? কখনোই বলব না। ভুলেও না। এটা কোনো দেশপ্রেমিক বলতে পারে না। মমতা ব্যানার্জি দেশপ্রেমেও ফেল করেছে। তার ক্ষমতার মোহে তিনি
উন্মাদ হয়ে গেছেন, তাই এগুলো বলতেছেন। আর তিনি যেটা টোটালি বোগাস, তার কথাটা মিথ্যা। মেঘালয় হয়ে কলকাতায় আসা অনেক কঠিন ব্যাপার। অনেক, যেমন ত্রিপুরা থেকে কলকাতায় যাওয়া যত কঠিন, তার চেয়ে কোনো অংশে কম কঠিন না মেঘালয় হয়ে কলকাতায় আসা। সহজ পথ রেখে আমি কেন ওদিক দিয়ে যাব, বা কেউ যাবে? যারা মার্ডার করতে পারে বাংলাদেশে এইরকম একটা উত্তাল সময়ে, সেই ব্যক্তিরা কি কম চালাক? তারা ওইখানে যাবে তো কত দেশেই তারা যাইতে পারে। তারা ভিসা নিয়েই তো যেতে পারবে, পালায় যাবে কেন? এই দেশে হিন্দুদের গালি দেওয়া, পুলিশকে মেরে ফেলা, পুড়ে মেরে বলা, দাবি করা লোক ভিসা নিয়ে ইন্ডিয়া যায় নাই? এই যে মেহেদী নাকি কি যেন নাম, সে যায় নাই? ভিসা নিয়েই তো গিয়েছে। তো ভিসা নিয়ে যারা যেতে পারবে তারা এত দূর দিয়ে ঘুরে যাবে কেন? এটা মমতা ব্যানার্জি একটা, মানে ওই যে বললাম, নিজের নাক কেটে পরের যাত্রা, অর্থাৎ শুভেন্দু অধিকারীর যাত্রা ভঙ্গ করতে চায়। বরং এটা বলে শুভেন্দুর হাতকে রেখে, বিজেপির হাতকে, তৃণমূল কংগ্রেস নিজের ধ্বংস নিজে ডেকে আনছে, বিজেপির হাতকে শক্তিশালী করেছে। আপনি দেখেছেন যে আজকেই অলরেডি তৃণমূল কংগ্রেস ২ ভাগ হয়ে গেছে। এবং এই যে ২ ভাগ হইল, আর কোনোদিন জোড়া লাগবে না। আর কোনোদিন তৃণমূল কোনোদিন পশ্চিমবঙ্গে ক্ষমতায় আর আসবে না। প্রশ্নই আসে না, এই দলটা আস্তে, আস্তে ভ্যানিশ হয়ে যাবে। কারণ মানে না কি, বিনাশকালে বুদ্ধি নাশ হয়। মমতা ব্যানার্জির বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে বলে এই কথা বলছে। আর এটা একটা পুরোটাই মিথ্যা কথা। পুরোটাই মিথ্যা কথা। আর আপনিও নিজেও দেখালেন যে হাদির ভাই দাবি করেছে জামাতের পিএস নাকি এপিএসসি এর সাথে জড়িত। আর বাংলাদেশের অনেকেই জানে যে এটা জামাতের একটা স্যাবোটাজ, জামাতের একটা বদমাইশি। এই যে কি ওমর শরীফ হাদি, শহীদ ওসমানের হাদির বড় ভাই বলেছে, সে কথাটা আমরা বলি নাই। জামাত আমিরের পিএস এর নাম আসছে। যেখানে যার গরু সে কয় পাঞ্জা, পড়শিরা কয় বছর বিয়ে। বদমাইশি করার আর জায়গা মানে এগুলো মানুষ বুঝে না, না? বরং বিজেপিকে আরো ১ কদম না ১০ কদম এগিয়ে দিল মমতা ব্যানার্জির এই কথা। আপনি ঠিকই বলেছেন, তোফায়েল আহমেদ হচ্ছে বাংলাদেশের রাজনীতির তিনি কিংবদন্তি। ছাত্রনেতা হিসেবেও কিংবদন্তি, রাজনীতিবিদ হিসেবেও তিনি কিংবদন্তি। ৯ বারের এমপি, মন্ত্রী এবং সরকারের উপদেষ্টা তিনি ছিলেন। এই ব্যক্তিটি শুধু যে এমপি হিসেবে বরেণ্য তা নয়, মন্ত্রী হিসেবে বরেণ্য তা নয়, তার ছাত্র রাজনীতির যে জীবন সেটা বর্ণাঢ্য। তার নিজের রাজনৈতিক জীবন বর্ণাঢ্য। বঙ্গবন্ধুর নাম নিলে তোফায়েল আহমেদের নাম আপনাকে নিতে হবে। তিনি ইতিহাসের অংশ হয়ে গেছেন। আপনি তাকে পছন্দ করেন বা না করেন সেটা একান্তই ব্যক্তিগত ব্যাপার। আপনি যদি নিরপেক্ষ ইতিহাস লেখেন, সেখানেও তোফায়েল আহমেদকে অস্বীকার করতে পারবেন না। ওই যতই শিবিরের এক ছাত্র সংঘ, তখন ছাত্র সংঘের এক নেতাকে হত্যা করার দায় তার কাঁধে চাপিয়ে দেওয়া হয়, এটা বলে তোফায়েল আহমেদের ইতিহাসকে খাটো করা যাবে না। আর শিবিরেরা কত বড় বদমাইশ এখন শুনেন। তারাই না বলে, আমরা তো ৭১-এর ইসলামী ছাত্র সংঘ না, আমরা হইলাম ৭৭-এ জন্ম নেওয়া শিবির। আমরা কি স্বাধীনতা বিরোধী? বলে না এগুলো বদমাইশগুলো? আবার তারাই দেখি ৬৯-এর মালেককে শহীদ বলে, তার জন্য গীত গায়। তো ৬৯-এর ইসলামী ছাত্র সংঘের জন্য যদি তোমার এত দরদ উঠে, তাহলে আমরা যে দাবি করি, বা আমরা যারা বলি যে শিবির হচ্ছে সে ৭১-এর ইসলামী ছাত্র সংঘেরই নয়া ভার্সন, নতুন বোতলে পুরনো মদ, আমাদের কথাই তো সত্যি হয়ে যায়। নাহলে হঠাৎ করে তাদের মালেকের নামে এত দরদ উঠলো কেন? ওরা তো ইসলামী ছাত্র সংঘ, যারা ৭১-এর বিরোধী ছিল। হঠাৎ করে এখন মানে জাতে মাতাল তালে ঠিক শিবির আমরা জানি। যাই হোক, তার জানাজাকে ঘিরে বিতর্ক এবং বিরোধিতা করার মধ্য দিয়ে বিএনপির নেতারা কিন্তু তাদের যে জানাজা হবে সেটাকেই তারা অনিরাপদ করে তুলল। এটা আপনি লিখে রাখতে পারেন। তোফায়েল আহমেদের জানাজায় যারা বিরোধিতা করেছে, যাদের ভিডিও আছে, তাদের বাপ মায়ের জানাজা যদি আওয়ামী লীগের আমলে হয়, সেখানে মনে হয় না সেটা অনুষ্ঠিত হইতে দিবে। কারণ ওই ভিডিওগুলো তারা সংগ্রহে রেখেছে, ওই ছবিগুলো তারা সংগ্রহে রেখেছে। বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এমন নয় যে আর কোনোদিনই আসবে না। তারা তো মনে করতেছে বাংলাদেশ আওয়ামী লীগ আর কোনোদিনই ফিরবে না। এই আশায়, এই বোধে আমার ভাবির পোলারা, বিএনপিরা সহ এরা যা ইচ্ছা তাই ধরাকে সরা জ্ঞান করতেছে। কিন্তু আমরা জানি আমাদের বয়স খুব বেশি না, কিন্তু যতটুকু বয়স ততটুকুর মধ্যেই কত নেতা পাতি নেতাকে, কত অজগর সাপকে ধরা সাপ হইতে দেখলাম, কত ধরা সাপ, কত লাইডুগা সাপ
তারপরে দুধরাজ সাপকে অজগর সাপ হইতে দেখলাম, এই বয়সে কম দেখি নাই। সকালে যারা দেখলাম, বাবারে বাবা! যার কথায় থানা উঠে বসে, যার কথায় ডিসি অফিস উঠে বসে, পরের দিন সকালে দেখি তার হারিকেন খুঁজে পাওয়া যায় না। এটা কম দেখলাম না। দেখে আসতেছি। কত মন্ত্রীর কত ভাব দেখলাম। পরে দেখি তার দিকে ফিরে তাকানোর লোক থাকে না। সব সরকারের আমলেই দেখেছি। কোনটাই বাদ হয় নাই মাশাআল্লাহ। তো এইবারও যারা মনে করতেছে যে আওয়ামী লীগের নেতাদের জানাজা হইতে দিবে না, রাগটা কেন? অনেকেই রাগ করেছে। আমিও ক্ষুব্ধ, কিন্তু আমি রাগ করি নাই। কেন জানেন? কারণ এরা তো তোফায়েল আহমেদের বিরোধিতা করবেই। যারা এই দেশের মুক্তিযুদ্ধ চায় নাই, যারা বঙ্গবন্ধুকে পছন্দ করে না, তারা কেন তোফায়েল আহমেদকে পছন্দ করবে? কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধিটা কে দিয়েছে? ছাত্র জনতার পক্ষ থেকে, শ্রমিকের পক্ষ থেকে, কৃষকের পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে এই তোফায়েল আহমেদই বঙ্গবন্ধু উপাধি শেখ মুজিবুর রহমানকে দিয়েছিলেন। তো তারা তো তোফায়েল আহমেদকে পছন্দ করতে পারবে না। যারা বঙ্গবন্ধুকে ভালোবাসে না, পছন্দ করে না, বঙ্গবন্ধুর নাম শুনলে যাদের শরীরে আগুন ধরে, তারা তো তোফায়েল আহমেদকে অপছন্দ করবেই। যারা শেখ হাসিনাকে সবসময় মেরে ফেলতে চায়, হত্যা করতে চায়, তারা তো তোফায়েল আহমেদকে অপছন্দ করবেই। কারণ তোফায়েল আহমেদ, মুক্তিযুদ্ধ এগুলো আলাদা বিষয় না। যারা ৭২-এর সংবিধান বিরোধী, তারা তো তোফায়েল আহমেদকে অপছন্দ করবেই। তবে এই যে জানাজা না দেওয়ার সংস্কৃতি, জানাজায় বাধা দেওয়ার সংস্কৃতি, তারপর কবর থেকে লাশ পুড়ে ফেলার সংস্কৃতি, এগুলো তারা যে শুরু করলো, আওয়ামী লীগের জন্য সুবিধা করে দিল। কারণ আওয়ামী লীগ গোলাম আজমের জানাজায় স্বাধীনতা বিরোধী, রাজাকার আল বদর আল শামসুল শিরোমণি, নরপিচাস, নরপশু গোলাম আজমের জানাজাতে আওয়ামী লীগ বাধা দেয় নাই। দেইলা রাজাকার সাইদের জানাজাতে আওয়ামী লীগ বাধা দেয় নাই। মত্যা রাজাকার নিজামীর জন্য নিজামীর জানাজায় বাধা দেয় নাই। কসাই কসাই কাদের মোল্লা জামাতের নেতা, তার জানাজায় বাধা দেয় নাই বাংলাদেশ আওয়ামী লীগ। কেন দেয় নাই? যেটা ধর্মীয় বিষয়। এখন আওয়ামী লীগ বুঝতে পারছে যে ধর্মের নামে ওই দাড়ি টুপি আলা দেখে যতই ছাড় দেয়, তারা আওয়ামী লীগ শত্রুকে চিনতে ভুল করতে পারে, আওয়ামী লীগ শত্রুকে ছাড় দিতে পারে। যারা আওয়ামী লীগের শত্রু, যারা বঙ্গবন্ধুর শত্রু, যারা ৭২-এর সংবিধানের শত্রু, যারা বাংলাদেশের পতাকার শত্রু, যারা বাংলাদেশের মানচিত্রের শত্রু, যারা ৫৬,০০০ বর্গ মাইলে বাংলাদেশের বিরুদ্ধে, যারা এর শত্রু, তারা কিন্তু ভুল করে না। তোফায়েল আহমেদের জানাজায় বাধা দেওয়া তার একটা প্রমাণ। ৩২ নম্বর ধানমন্ডি ৩২ ভেঙে ফেলা তার একটা প্রমাণ। অর্থাৎ মুক্তিযুদ্ধ বিরোধীরা, ৭২ সংবিধান বিরোধীরা, আওয়ামী লীগ বিরোধীরা, বঙ্গবন্ধু বিরোধীরা, শেখ হাসিনা বিরোধীরা, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বিরোধীরা, তারা কিন্তু তাদের শত্রুকে চিনে রাখছে। কিন্তু আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠন শত্রুকে চিনতে পারে নাই বা ছাড় দিয়েছে। চিনলেও ছাড় দিয়েছে ধর্মীয় কারণ। কিন্তু তার বিরোধীরা, মানে আওয়ামী লীগ বিরোধীরা এত ছাড় দিবে না। সেটা ধর্মীয় কারণে হোক আর রাজনৈতিক কারণে হোক। আপনারা জানেন মৌলবীরা পোস্ট দিয়েছে, জামাতিরা পোস্ট দিয়েছে, লামা জাহাবিরা, আহলে খবিসেরা পোস্ট দিয়েছে যে এই তোফায়েল আহমেদের লাশ যেন কবরের উপরে তুলে ধরা হয়, যাতে শিয়াল কুকুরে খায়। পোস্ট দিয়েছে স্যার, এবং বড় বড় মৌলানা ওয়াজ করে বেড়ায়, তারাও এগুলো পোস্ট দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের একটা লোককে পোস্ট দিয়েছিল যে সাইদের লাশ, নিজামীর লাশ, মৈত্য রাজাকার নিজামী, দেইলা রাজাকার সাইদি, কসাই কাদের মোল্লা এবং রাজাকার কোল শিরোমণি গো আজম, তাদের লাশ উপরে তুলে রাখো, কুত্তা বিড়ালে খাক। কেউ বলেছিল কি একজন আওয়ামী লীগ পারবেন, একজন ছাত্রলীগ পাবেন? পাবেন না। একজন যুবলীগ পাবেন? এগুলো বলে নেই। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধীরা, মুক্তিযুদ্ধ বিরোধীরা, বঙ্গবন্ধু বিরোধীরা, সংবিধান বিরোধীরা, বাংলাদেশের মানচিত্র বিরোধীরা, তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের মানুষকে নিয়ে এগুলো বলেছে। তারা কিন্তু কমরেড মঈনুদ্দিন খান বাদলের কবরে আগুন লাগিয়েছিল। কেন? কমরেড মঈনুদ্দিন খান বাদল কি জামাতের নেতাদের জমি দখল করছিল? নিশ্চয়ই না। তাহলে তার কবরের উপর এত রাগ কেন? কারণ তিনি মুক্তিযুদ্ধের প্রশ্নে আপোষ করেন নাই, জামাতের চরিত্রকে তুলে ধরতেন। তারা কিন্তু কবরে আগুন লেগেছিল। কিন্তু আওয়ামী লীগের আমলে সাইদি, নিজামী, কাদের মোল্লা, গো আজমের কবরে লেখা ছিল শহীদ। বাংলাদেশ ছাত্রলীগ গিয়ে ওটা কিন্তু
সরাই আমি পোস্ট লিখতাম যেগুলো উঠায় না কেন শহীদ শব্দটা, তারা কিন্তু শহীদ শব্দটি গিয়ে তুলে নাই। তারা বলতো সেই দিন শহীদ দিবস। শহীদ কাদের মোল্লা লিখতো পত্রিকায়। কিন্তু আওয়ামী লীগের লোকজন সেখানে গালি দিত না, ছাত্রলীগ গালি দিত না। পেজগুলো আমি দেখেছি। সেগুলো রেকর্ড আছে, আপনি খুঁজে দেখেন। যেভাবে গালি দিচ্ছে জামাতিরা, হেফাজতিরা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধুকে। তারা ১০০ ভাগের ১ ভাগ কাউকে গালি কিন্তু দেয় নাই এইভাবে। আওয়ামী লীগের একজন লোক কি পোস্ট দিয়েছে বা এখনো কি পোস্ট দেয়? আমি বলি কেবল, আমি বলেছি। আমি শেখ ফরিদ অনেকগুলো কথাই ১ম এ বলেছি। ১ম এ খোদ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ বা সাধারণ মুসলমান আমার বিরোধিতা করে। পরে দেখি তারা ওগুলো বলে। আমি বলেছিলাম যে, এই জামাতের নেতাদের কবরে একদিন পাবলিক কুত্তা দিয়ে পেশাব করাবে। আমি বলেছিলাম। এতে অনেকেই মনঃক্ষুণ্ণ হয়েছেন, খোদ আওয়ামী লীগের লোক। এখন আপনাদের কিন্তু জানাজা দিতে দিচ্ছে না এই জামাত, এই বিএনপি। তাহলে আমি কি খুব বেশি ভুল বলেছি? যেই দেশে তোফায়েল আহমেদের মতো কিংবদন্তি ছাত্রনেতা, কিংবদন্তি রাজনীতিবিদ, তাকে কেন্দ্রীয় শহীদ মিনারে জানাজা করতে দেওয়া হয় না। সেখানে কোথাকার কোন কারিনা তার জানাজার হয় এখানে। কোথাকার কোন কারিনা? শুক্র রাষ্ট্রদিন যার নাম বাংলাদেশ জানে। আর বাংলাদেশের সৃষ্টিতে যারা জড়িত ছিল, যারা না হলে বাংলাদেশ সৃষ্টি হইতো না। সেই তোফায়েল আহমেদের জানাজা কেন্দ্রীয় শহীদ মিনারে হয় নাই। তো আগামীতে যদি এদের বাপের জানাজা ছাত্রলীগ বন্ধ করে দেয়, এরা কি বলবে? আগামীতে যদি আওয়ামী লীগ এদের বাপ চাচাদের জানাজার ওখানে গিয়ে মিছিল করতে দেয়, জানাজা দিবে না, তখন এরা কি বলবে? তখন বলবে ইসলাম খতরেমে। আর বাংলাদেশের বাঙ্গ সাংবাদিকেরা লিখবে গণতন্ত্র খতরেমে। তোফায়েল আহমেদের জানাজা যখন কেন্দ্রীয় শহীদ মিনারে নিতে দেওয়া হয় না, করতে দেওয়া হয় না, জানাজা করতে দেওয়া হয় না, তোফায়েল আহমেদের গ্রামের বাড়িতে যখন মিছিল করা হয় তার জানাজার জায়গায়, তার বিরুদ্ধে, তখন গণতন্ত্র খতরেমে যায় না? এই সাংবাদিকেরাই কিন্তু এরপরে যখন জামাতি নেতার জানাজায় বাধা দিবে, ধরে নেন মির্জা ফখরুল সাহেবের জানাজায় বিরোধিতা করলো, কারণ তার তো বয়স হচ্ছে, মারা যাইতেই পারে ন্যাচারালি। মনে করেন ঠাকুরগাঁওয়ে সেখানে গিয়ে ছাত্রলীগ, যুবলীগ মিছিল করলো, তখন বলবে গণতন্ত্র খতরেমে। এই আজকে যারা নীরব, মুখ বন্ধ করে আছে, আপনি বামপন্থীদেরও এখন দেখবেন নীরব, টু শব্দটি নেই, তখন দেখবেন এই বামপন্থীরাও চেঁচাবে। এই বামপন্থী বাংলাদেশ আরো চেঁচাবে, হায় হায় হায়, মির্জা ফখরুলের, রিজভী সাহেবের জানাজা করতে দিচ্ছে না, গণতন্ত্র খতরেমে। আর জামাত, হেফাজত, তারপর আর যত চামড়া নাই পীর, সরসিনার কি পীর টির যারা আছে, এরা বলবে ইসলামও গণতন্ত্র খতরেমে। কিন্তু এখন কিন্তু তারা নীরব। অর্থাৎ এই যে দেখেন, 14 সাল বা 15 সাল, 2014 বা 15, এই কথাটা আমি রিপিট করতাম। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে রংপুরে আওয়ামী লীগের লোকদের নিয়ে তওবা পড়িয়েছিল, বল তোরা ইহুদির দল, বল তোরা হিন্দুর দল, বল তোরা কাফেরের দল, আর কোনোদিন আওয়ামী লীগ করবি না। সেটার কিন্তু ফলাফল আমরা জানি না। তাদের বিরুদ্ধে বিচার হয়েছে কিনা, তাদের আদালতে রায় হয়েছে, মামলা হয়েছিল। খোদ রংপুরের ডিসিকে হাইকোর্ট সমন জারি করেছিল এই বিষয়ে তথ্য দিতে। আমরা সেই মামলার আর রেজাল্ট খুঁজে পাই নাই। তখন এগুলো নিয়ে কথা বলেছি, কেউ গুরুত্বই দেয় নাই। এই যে মৌলবাদ, জঙ্গিবাদ, স্বাধীনতা বিরোধীদের উত্থান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে মসজিদে নিয়ে তাদের তওবা করে, তাহলে আওয়ামী লীগ সম্পর্কে তাদের মাইন্ড সেট আপ কি? আজকে জানাজা করতে দেয় না বিএনপি সহ। এই বিএনপি, জামাত, তোফায়েল আহমেদের বা আওয়ামী লীগের নেতাদের জানাজা করতে দেয় না। সেটা শহীদ মিনারে হোক আর তার বাড়ির আঙিনাতেই হোক, জানাজা করতে দিতে চায় না। এখন কিন্তু সব বাঙ্গুরা নীরব, মৌলবীরা নীরব, এখন ইসলাম খতরমে পড়ে না। বরং মৌলবীদের দেখলাম জানাজায় গেছে বলে পেটাইছে, আমরা দেখেছি, ঘুষাইছে। এই কাজটা যখন জামাতের বেলায় ঘটবে, এই কাজটা যখন বিএনপির বেলায় ঘটবে, তখন দেখবেন কত মানবাধিকার কর্মী, কত গণতন্ত্রের পাহারাদার, ঠিকাদার, কত ইসলামের ঠিকাদার চলে আসবে। ইসলাম খতরমে, গণতন্ত্র খতরমে। তবে এরা, এই বিএনপি এবং জামাত যে কাজটা করতেছে, এর ফলাফল তাদের ভোগ করতে হবে, ঠেকায় রাখতে পারবে না। এবং এর প্রতিক্রিয়া কয়েক গুণ বেশি হবে। হতে পারে তোফায়েল আহমেদের জানাজা না হওয়ার কারণে মির্জা ফখরুল সাহেবের জানাজা বাংলাদেশে হবে না, অস্ট্রেলিয়া তার জামাই বাড়ি পাঠাই দিতে হতে পারে। বিহারি জামাই নাকি একটা অস্ট্রেলিয়া নাকি সে নিতে থাকে। রিজভী সাহেবের জানাজাই বাংলাদেশে হবে না, হবে না। এই মাননীয় স্পিকার, যিনি বীর বিক্রম মুক্তিযোদ্ধা, আবার রাজাকার আল বদর আল শামস, যাদের বিরুদ্ধে তিনি যুদ্ধ করেছেন,
তাদেরকে তাদের শোক দিবস শোক প্রস্তাব তিনি সংসদে পাশ করেছেন। তার জানাজাও একদিন বাংলাদেশে হবে না, বাংলাদেশের জনগণ হতে দিবে না। যেই দেশে তোফায়েল আহমেদের জানাজা হবে না স্বাধীন বাংলাদেশে, সেই দেশে যদি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ সুযোগ পায় ক্ষমতা এবং দেশ শাসনের, তারাও অনেকের জানাজায় বাধা দিবে সেই দিন, কেউ ঠেকাইতে পারবে না। কিন্তু তখন আমরা গণতন্ত্র প্রেমী, ইসলাম খত্রেমে ইসলাম প্রেমীদের আমরা দেখতে পারবো। তখন দেখবেন মসজিদের প্রত্যেক মসজিদের মেম্বারে টেনে সমালোচনা, হায় আস্তাক ফেরুল্লাহ মির্জা ফখরুল সাহেবের জানাজা করতে দিল না, এই দেখো আওয়ামী লীগ হিন্দুর দল। বলবে আস্তাক ফেরুল্লাহ স্পিকার মেজর হাফিজের জানাজা করতে দিল না, আস্তাক ফেরুল্লাহ রিজবির জানাজা করতে দিল না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এগুলো পাঠ করবে আর বলবে ইসলাম খত্রামে। কিন্তু এখন ইসলাম খত্রামে না, কারণ আওয়ামী লীগের জানাজা বন্ধ হয়েছে। যে মোল্লা আর মিলিটারি এরা কোনোদিনই আওয়ামী লীগের বন্ধু না, কত ভাবে বুঝায় আওয়ামী লীগও বুঝে না, বিশ্বাস করতেছে না। এখন তো প্রমাণ হয়েছে, যে মাদ্রাসা দিয়েছে তোফায়েল আহমেদ সাহেব, তোফায়েল আহমেদের টাকায়, তোফায়েল আহমেদের কথায় যেগুলো মাদ্রাসা হয়েছে, সেই মাদ্রাসার পোলাপান তোফায়েল আহমেদের জানাজা করতে দিতে চায় না। শেখ হাসিনা যে উনি মসজিদ বানিয়েছেন 560টা, যিনি মাদ্রাসার জন্য এত কিছু করলেন, তার ফাঁসি চায় তারা। এই হচ্ছে মোল্লা। আর মিলিটারি, মিলিটারি তো চিন্তাই পারছেন কত বড় বড় পদ তাদের, বীর বিক্রম, বীর উত্তম, কিন্তু কাজ করে কার পক্ষে? স্বাধীনতা বিরোধীদের পক্ষে। এই বীর বিক্রম বীর উত্তমেরা আমাদের 32 নম্বর বাড়ি ভাঙে, মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙে এই দেশের পোশাকি সেনাবাহিনী। এর চাইতে লজ্জার আর কি থাকতে পারে? এই বাংলাদেশ সেনাবাহিনীতে যে রাজাকার, আল বদর, আল শামস, মুক্তিযুদ্ধ বিরোধী যে ভরপুর, তার প্রমাণ এইবার হয়ে গেছে। কারণ পোশাক পরা অবস্থায় তারা ভাস্কর্য ভেঙেছে, আমরা দেখেছি। হিজবুত তাহরিরের মতো জঙ্গির ছায়া যে বাংলাদেশ সেনাবাহিনীর উপরে আছে, ভাস্কর্য ভাঙার মধ্যে তার প্রমাণ হয়ে গেছে। জনগণ ভেঙেছে সেটা আলাদা কথা, পোশাক পরা সেনাবাহিনী গিয়ে সেখানে ক্যারেন নিয়ে কিভাবে ভাঙলো আমাকে বুঝায় বলেন। পোশাক পরা জনগণ, পোশাক পরা সেনাবাহিনী কাঁধে নিয়ে ঘুরেছে। কিন্তু আমরা সারা জীবন দেখেছি সেনাবাহিনীর সাথে বাংলাদেশের জনগণের সংঘর্ষ। 2024 সালে কোন জনগণের পক্ষে? তারা স্বাধীনতার বিরুদ্ধে। আগামীতে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে, আপনি দেখবেন সেনাবাহিনী কিন্তু সহজে আসতে দিবে না। একটা সংঘর্ষের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেটা ভোটের মাধ্যমে আসুক আর বিপ্লবী সরকারের মাধ্যমে আসুক। বাংলাদেশ আওয়ামী লীগের সাথে সেনাবাহিনীর কিন্তু সংঘর্ষ হবে। জামাতের কিন্তু সংঘর্ষ হয় নাই, বিএনপির কিন্তু সংঘর্ষ হয় নাই। জামায়াতের আমরা দেখেছি ট্যাঙ্কের কামানের উপরে বসায় রাখছে। আমরা দেখেছি আমার ভাবির পোলাদের ট্যাঙ্কের ভিতর, ট্যাঙ্কের গর্তের ভিতরে ভালো লুকায় নিয়ে পালায় নিয়ে আসছে। আমরা দেখেছি, আমরা দেখেছি গোপালগঞ্জ থেকে সেইভাবে ফিরে নিয়ে আসছে, তাদের উদ্ধার করেছে। কিন্তু জয় বাংলা স্লোগান দিলে কিন্তু পিটিয়ে মেরে ফেলেছে। ছাত্রলীগ করার জন্য, আওয়ামী লীগ করার জন্য পুত্রকে মেরে ফেলেছে, পিতাকে মেরে ফেলেছে, মাকে মেরে ফেলেছে, পিতাকে না পেলে পুত্রকে মেরে ফেলেছে, পুত্রকে না পেলে পিতাকে মেরেছে, মাকে মেরেছে। এমনকি যারা ছাত্রলীগ, যুবলীগ করে, আওয়ামী লীগ করে, তাদের না পেলে তাদের বউদের ধর্ষণ করতেছে বছরের পর বছর ধরে। এটা কিন্তু এই দেশে ঘটেছে। সেনাবাহিনীর সাথে আওয়ামী লীগের সংঘর্ষ অনিবার্য, সেনাবাহিনীর সাথে ছাত্রলীগের এবং জনগণের সংঘর্ষ অনিবার্য। শুধু আওয়ামী লীগ আর ছাত্রলীগ না, জনগণের সাথে সংঘর্ষ হবে। সেনাবাহিনী কিন্তু আওয়ামী লীগকে বিনা রক্তপাতে ক্ষমতা, আজকে আপনার সামনে কথাটা বলে দিলাম, বলাটা আমার উচিত হয় নাই। বিনা রক্তপাতে 2024-এ বিনা রক্তপাতে যেভাবে এই আমার ভাবির পোলারা, জামাত, শিবির, তাদের গুপ্ত বাহিনী এবং বিএনপি যেভাবে তারা একটা তথাকথিত অভ্যুত্থান ঘটিয়েছে, মানে তারাই রক্তপাত ঘটিয়েছে, তাদের রক্তপাত ঘটে নাই, থানা জ্বালিয়ে দিয়েছে। আওয়ামী লীগ কিন্তু এইভাবে সহজ সরলভাবে ক্ষমতায় আসতে পারবে না। তাদের সাথে সেনাবাহিনীর সংঘর্ষ অনিবার্য, তাদের আসতে দিবে না। আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে এদের সাথে বিদ্রোহ করে, সংঘর্ষ করে ক্ষমতা দখল করতে হবে। এমনকি আওয়ামী লীগ যদি ভোটেও আসে, এই সেনাবাহিনী ক্ষমতা আসতে দিবে না। মোল্লা মিলিটারি কোনোদিনই আওয়ামী লীগের পক্ষে ছিল না, এখনো নেই, ভবিষ্যতেও থাকবে না। জি, ধন্যবাদ। পৃথিবীর কোন দেশের ইতিহাসে একজন সরকার প্রধানের এই লাল টেলিফোন বন্ধ থাকবে, তার কেটে ফেলবে, এটা কল্পনাও করা যায় না। তার মানে এখন আমি বলবো যে ইঙ্গিত সুস্পষ্ট যে তারেক রহমান সাহেবকে হত্যা করার জন্য যারা খুনি চক্র, তারা সক্রিয় হয়ে গেছে। আমরা ইংরেজিতে তাকে বলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এই লাল টেলিফোন বন্ধ থাকা, এটা আপনার জন্য একটা লাল সংকেত। আপনি যদি সেই লাল সংকেত বোঝেন, আপনি এক্ষুনি অ্যাকশন নেন, তাহলে জাতির জন্য মঙ্গল হবে। আর আপনি যদি অ্যাকশন না নেন, তাহলে আপনি যদি মনে করেন যে এটা কোনো ঘটনা না, মনে রাখতে হবে যে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কিভাবে হত্যা করা হয়েছিল। হত্যাকারী আপনার আশেপাশেই আছে, ওরা আসলে ইউনূসের লোক, তারা আপনাকে হত্যা করবে।
হত্যা করে তারা বাংলাদেশে জামাত ইসলামীকে ক্ষমতায় বসাবে, না হয় ইউনূসকে বসাবে। তারেক রহমান সাহেবকে হত্যা করলে এক ঢিলে দুই পাখি মারবে। তারেক রহমান সাহেবকে হত্যা করলে সে হত্যার দায় যাবে শেখ হাসিনার উপর। এক ঢিলে দুটো দলকে শেষ করবে সে। যে ইউনূস ফ্রান্সে বসে ষড়যন্ত্র করছে, ওয়েগনার গ্রুপ এবং আইআরআই এর সঙ্গে যোগাযোগ করছে, IRA, শেখ হাসিনা হত্যা করার জন্য। আর বাংলাদেশে কিছু অবসরপ্রাপ্ত এবং বহিষ্কৃত সেনা অফিসার তারা প্রধানমন্ত্রী তারেক রহমানকে হত্যা করবে। তো আমি যখন এই কথাটা বলেছিলাম আপনার প্রোগ্রামে, তখন অনেকেই সম্মানিত দর্শকরা ভেবেছিলেন, শ্রোতারা, যে আমি হয়তো গুজব ছড়াচ্ছি। তো আপনিও সাংবাদিকতায় দীর্ঘ বহু সময়, আমিও, আমরা তো আসলে গুজব ঠিক ছড়াই না, আমরা তথ্য পেলে কথা বলি। তো যেহেতু আমাদের তথ্যটা অন্যরা জানে না, এই জন্য তখন মনে হয় এটা গুজব। কিন্তু আপনার সেই মানচিত্রের অনুষ্ঠানের 7 দিন পার হয়নি, প্রধানমন্ত্রীর লাল টেলিফোন 7 ঘন্টা অচল। প্রধানমন্ত্রীর লাল টেলিফোনটা অচল মানে, আল্লাহ না করুক প্রধানমন্ত্রীর উপর যদি কোনো অ্যাটাক হতো বা হয়, তাহলে উনি যে কুইক রেসপন্সের ব্যবস্থা করবেন, সেটাই কিন্তু লাল ফোন। যে কুইক রেসপন্স উনি চাইলে, সেখানে SSF আছে, ওনার নিজস্ব CSF আছে, এরা তাৎক্ষণিক ব্যবস্থা নিবে। কারণ কেউ তার অস্ত্র হাতে নিয়ে প্রধানমন্ত্রীর অফিস কক্ষে বসে থাকে না, ওরা বাইরে থাকে। তো এই যে কুইক রেসপন্স টিমটাকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য লাল টেলিফোনটা শুধু বন্ধ করে দেওয়া হয়নি, এটার প্রায় 8 মিটার তার কেটে ফেলা হয়েছে। 8 মিটার। বাংলাদেশের ইতিহাসে, পৃথিবীর কোন দেশের ইতিহাসে একজন সরকার প্রধানের এই লাল টেলিফোন বন্ধ থাকবে, তার কেটে ফেলবে, এটা কল্পনাও করা যায় না। তার মানে এখন আমি বলবো যে ইঙ্গিত সুস্পষ্ট যে তারেক রহমান সাহেবকে হত্যা করার জন্য যারা খুনি চক্র, তারা সক্রিয় হয়ে গেছে। আমরা ইংরেজিতে তাকে বলি অ্যাক্টিভেটেড হয়ে গেছে। এখন সেটা প্রধানমন্ত্রী কতটা অনুধাবন করছেন বা করতে পারছেন, সেটা তো আমি জানবো না, আপনিও জানেন না। বা প্রধানমন্ত্রীর তো এই সিকিউরিটি অ্যাফেয়ার্স দেখার মতো নিশ্চয়ই লোকজন আছে, উনার অ্যাডভাইজার আছে, আমি জানি সেটা প্রতিরক্ষা উপদেষ্টা। কিন্তু প্রধানমন্ত্রীর ব্যক্তিগত নিরাপত্তা দেখার জন্য যে দায়িত্বপ্রাপ্ত যারা আছেন, তারা যদি বিষয়টাকে সিরিয়াসলি নিতেন, তাহলে তো প্রধানমন্ত্রী পুরো অফিস তাৎক্ষণিক ইভাকুয়েশন হয়ে যাওয়া উচিত ছিল। মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে এরকম একটা ঘটনা ঘটে, ডোনাল্ড ট্রাম্পকে ওই পাতাল ট্রেনে চড়ে অন্য জায়গায় নিয়ে যাবে, নিয়ে এয়ারফোর্স ওয়ানে আকাশে উড়িয়ে সেটা চেক করা হবে পুরো অফিসটা, যে আর কি কি ঘটনা হয়েছে। তো 7 ঘন্টা যদি একটা রেড টেলিফোন বন্ধ থাকে, সেখানে টাইম বোমাও রাখা যাবে, সমস্যা তো নাই। তাহলে প্রধানমন্ত্রীর এই অফিসে কি সিসি ক্যামেরা নাই? এই সিসি ক্যামেরাতে দেখা যাবে তারা এই টেলিফোনের লাইন কাটছে। তারপরেও প্রধানমন্ত্রীকে জি, শেষ করুন, শেষ করুন। আমি প্রশ্ন করছি। তারপরেও প্রধানমন্ত্রীকে অফিস করতে দেওয়া হচ্ছে কেন? এটা তো হাই সিকিউরিটি রিস্ক। প্রধানমন্ত্রীকে তো তাৎক্ষণিক ওই অফিস থেকে সরিয়ে ফেলে সেখানে পুরো সুইপিং করা উচিত, সেখানে সবকিছু চেক করা উচিত পুঙ্খানুপুঙ্খ। এবং আপনি আপনার একটা ফেসবুক স্ট্যাটাসে একটা দাবি তুলেছেন, সেটা আমরা পুলিশকেও রিপোর্ট করেছি, যে গণভবনকে এই জাদুঘর ষড়যন্ত্রের কবল থেকে রক্ষা করা হোক। আপনি যে বলেছেন, কেন বলেছেন যে আজকে যদি প্রধানমন্ত্রীর গণভবনটা থাকতো, তাহলে গণভবনে তো একটা অফিসও আছে, ওই অফিসে এই ঝামেলা হলে উনি গণভবনে অফিস করতেন, ওনার গুলশানের বাসায় বসে তার অফিস করতে পারবেন না। এই যে প্রধানমন্ত্রীকে গণভবনটা বন্ধ করে দেওয়া হলো দুর্বৃত্ত ইউনূস, এটা কিন্তু একটা ষড়যন্ত্র, সেটা তারেক রহমান সাহেব বুঝতেছেন না, অবশ্যই বোঝেন নাই, বুঝলে তো উনি এটা বন্ধ করে দিতেন। এবং আজকে টেলিফোনে 8 মিটার তার নাই, 7 ঘন্টা টেলিফোন বন্ধ। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু কোনো শুভ ইঙ্গিত নয়। এবং আপনাকে আমি বিনয়ের সাথে একটা তথ্য এখানে দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি যে বেগম খালেদা জিয়াকে আমরা দীর্ঘ বহু বছর ধরে চিনি, আমরা দুজনই চিনি। আমি বেগম জিয়াকে ব্যক্তিগতভাবে চিনি, মানে ওনার কাছে গেছি, উনি নিজের হাতে চা বানিয়ে আমাকে খাইয়েছেন,
সেই দিনও ছিল, আমি দেখেছি। তো বেগম জিয়া এত দুর্বল ছিলেন না যে সেনাকুঞ্জের অনুষ্ঠানে যাবেন, সেনাবাহিনীর অনুষ্ঠানে, আর তার 6 ঘন্টা পরেই ওনাকে প্রায় মৃত অবস্থায় হাসপাতালে নিতে হবে। ইউনুসের সঙ্গে ওনার একটা একান্ত বৈঠক হয়েছে। পৃথিবীতে 3-4 ধরনের নার্ভ এজেন্ট আছে। একটার নাম হলো নভিচক। নভিচকে যদি কেউ স্পর্শ করে তাৎক্ষণিক তার মৃত্যু হবে। আরেকটা নার্ভ এজেন্ট আছে, সেই নার্ভ এজেন্টটা যদি স্প্রে করে দেওয়া হয় তাহলে 5-6 ঘন্টা 7 ঘন্টা পরে সেই ব্যক্তি মারা যাবে। আচ্ছা, আপনি তদন্ত করুন। আমি তো বলছি বেগম খালেদা জিয়াকে ইউনূস হত্যা করেছে। কেন হত্যা করেছে? সে চেয়েছিল যে বেগম খালেদা জিয়া মারা যাবেন, তারেক রহমান সেই জানাজায় আসতে পারবেন না, বাংলাদেশের মানুষ ওনাকে একজন মন্দ ছেলে হিসেবে জানবে, তারপর বিএনপিকে ঠিক আওয়ামী লীগেরই মতো নষ্ট করে দেওয়া হবে। ইউনূস আপনার মাকে হত্যা করেছে, ইউনূস আপনাকে হত্যা করতে চাচ্ছে। আপনি আমাদের কথা বিশ্বাস করলে করবেন, না করলে নাই, সেটা আপনার ব্যাপার। আমি বলছি যে আপনার অফিসে আজকে আপনি অফিস করছেন, আমি হতবাক হয়ে গেছি। আমি নিজে জঙ্গিবাদ নিয়ে কাজ করি, সন্ত্রাসবাদ নিয়ে কাজ করি 30 বছর। আমি সিকিউরিটি ম্যাটার্স অনেক বিশেষজ্ঞ থেকে ভালো জানি যে এই অবস্থায় ইমার্জেন্সি সিচুয়েশন, প্রধানমন্ত্রীর অফিসে ইমার্জেন্সি, সেই সিচুয়েশনে আপনাকে কিভাবে বসায় রাখছে? আপনি কিভাবে সেখানে অফিস করতেছেন? আপনি কি জানেন যে আর কোথায় কি বম টম বসায় রাখছে কিনা? কাজেই এই লাল টেলিফোন বন্ধ থাকা, এটা আপনার জন্য একটা লাল সংকেত। আপনি সেই লাল সংকেত বোঝেন, আপনি এক্ষুনি অ্যাকশন নেন, তাহলে জাতির জন্য মঙ্গল হবে। আর আপনি যদি অ্যাকশন না নেন, তাহলে আপনি যদি মনে করেন যে এটা কোনো ঘটনা না, মনে রাখতে হবে যে চট্টগ্রাম সার্কিট হাউসে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে কিভাবে হত্যা করা হয়েছিল। হত্যাকারী আপনার আশেপাশেই আছে, আপনি সেটা খুঁজুন। আপনি যাদেরকে মনে করতেছেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা বহিষ্কৃত, যারা বড় বড় কথা বলতেছে হাসিনার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে, ওরা আসলে ইউনূসের লোক। তারা আপনাকে হত্যা করবে, হত্যা করে তারা বাংলাদেশে জামাত ইসলামীকে ক্ষমতায় বসাবে, না হয় ইউনূসকে বসাবে। অ্যাকশন নিন, না হলে আমরা জাতি হিসাবে ক্ষতিগ্রস্ত হব। জনাব সুলতান সাহেব চৌধুরী, আপনি যেভাবে বলছেন, নিশ্চয়ই আমি অন্তত উড়িয়ে দিচ্ছি না, তবে গা শিউরে ওঠার মতন তথ্য দিচ্ছেন। প্রথমত আপনি যে বলেছেন যে অনেকে গুজব মনে করতে পারে, অনেক কাছে মনে হতে পারে যেটা আপনি বলছেন, যেমন ডক্টর ওয়েগনার গ্রুপ বা আই সম্ভবত আয়ারল্যান্ডের যিনি গুপ্ত ঘাতক বাহিনী, তাদের ভাড়া করেছে, তাদের সঙ্গে যোগাযোগ করছে, এই তথ্য আপনি জানিয়েছেন, আমাকে এখানেই বলেছেন। এবং লাল ফোন বন্ধ হয়ে যাওয়া নিয়ে নিশ্চয়ই এটি আনইউজুয়াল আমাদের কাছে। আমি নিজেও মনে করি 7 ঘন্টা ধরে প্রধানমন্ত্রীর এত ইম্পর্টেন্ট একটি বিষয়, মানে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদেরকে এভাবে দেখতে হবে যে লাল ফোন 7 ঘন্টা ধরে বিকল হয়ে থাকা। কিন্তু মনে করুন যে আপনাকে অহরত এগুলো হচ্ছে, যে গুজবকারী হিসেবে ট্রিট করে, চিহ্নিত করে তার বিরুদ্ধে তার মানে তাকে ফাঁসিয়ে দেওয়া কোনোভাবে। এখন আমি যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি যে আপনি যে তথ্যগুলো দিচ্ছেন সরকারের পক্ষ থেকে, যদি কেউ এই ধরনের মানে আপনার কাছে কোনো প্রমাণ চায় যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো আসলে তার ভিত্তি কি, আপনি যে সমীকরণ মিলিয়ে দিচ্ছেন এবং 2 দিয়ে 4 মিলানোর চেষ্টা করছেন বা মিলাচ্ছেন, কিন্তু আহ আপনি কি আরেকটু আশ্বস্ত করবেন যে এই ধরনের ঘটনা একেবারে অস্বাভাবিক কিছু না? আপনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদাহরণটিও দিলেন, নিশ্চয়ই এগুলো অস্বাভাবিক কিছু নয়। তারপরেও দর্শকদের জন্য বা সরকারের উদ্দেশ্যে আপনি যেভাবে বোল্ডলি কথাগুলো বলছেন, আপনার সন্দেহগুলো প্রকাশ করছেন, তার সপক্ষে আর কোনো যুক্তি আছে কিনা? দেখুন, তারেক রহমান সাহেবকে একটা জিনিস বুঝতে হবে যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ইউনূস নিজের ইচ্ছায় স্বপ্রণোদিত ভাবে দেয়নি, সে চাপে পড়ে দিয়েছে। কাজে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া, এসব ইউনূস কিন্তু ওনার সঙ্গে নাটক করছে, সে মন থেকে মেনে নিচ্ছে না। এবং ইউনূস তো ক্ষমতায় ফিরে আসবে, আমি তো আপনার গত অনুষ্ঠানে বলেছি ফিরে আসবে, এখনো বলতে ফিরে আসবে। এবং ইউনূস এমন এক ভয়ঙ্কর লোক, সে তারেক রহমান সাহেবকে হত্যা করলে এক ঢিলে 2 পাখি মারবে। তারেক রহমান সাহেবকে হত্যা করলে সে হত্যার দায় যাবে শেখ হাসিনার উপর। এক ঢিলে দুটো দলকে শেষ করবে সে। আজকে যদি বাংলাদেশের গোয়েন্দা সংস্থার যারা আছেন, তাদের যদি এই বিষয়ে জানার আগ্রহ থাকে, ওনারা যদি আমার কাছে জানতে চান যে ওয়েগনার গ্রুপের সঙ্গে ইউনূস যোগাযোগ করেছে, প্রমাণ কি, আমি তাদেরকে প্রমাণ দিব। কারণ আমরা তো সব কথা প্রকাশ্যে এইভাবে বলতে পারবো না, কিন্তু ওনারা যদি আমার সঙ্গে যোগাযোগ করেন, আমি অবশ্যই প্রমাণ দিব ওয়েগনার গ্রুপের সঙ্গে ইউনূস যোগাযোগ করেছে। এবং আমি সেটাও ওনাদেরকে বলবো যে কেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের লাল টেলিফোন 7 ঘন্টা বন্ধ থাকা, এটা একটা অশনি সংকেত।
এটা ওনারা উপলব্ধি করছেন না। আমি খুব হতবাক। উপলব্ধি করলে ওই পুরো অফিস ইভ্যাকুয়েশন হয়ে যেত এবং পুরো অফিস শুটিং করতে হবে, সিসি ক্যামেরা চেক করতে হবে, তারা এটার সঙ্গে জড়িত। কিছু কি হচ্ছে না তো? আমি তো খবর কিছু রাখি, কেন হচ্ছে না? তাহলে তারেক রহমান সাহেবকে কেউ হয়তো বোঝাচ্ছে না এটা কোনো ব্যাপার না, এটা ছোট ব্যাপার। এটা ছোট ব্যাপার না। আজকে তো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতেন, আর উনার এই লাল টেলিফোন 7 ঘন্টা অচল থাকতো। 7 ঘন্টা দরকার নেই, আধা ঘন্টা অচল থাকতো, দেখতেন পুরো প্রাইম মিনিস্টার অফিসে কারফিউ জারি হয়ে। কেন? কারণ এটা তো ডেঞ্জারাস জিনিস, সরকার প্রধানের বিরুদ্ধে একটা গভীর ষড়যন্ত্র। আজকে যদি ওনার অফিসের টেলিফোনের তার 8 মিটার কেটে ফেলে, কালকে ওনার খাবারে বিষ মিশিয়ে দিবে না, এটা প্রমাণ কোথায়? তারেক রহমান সাহেব তো একজন সরল সহজ মানুষ। আমি যে বললাম যে বেগম খালেদা জিয়াকে নার্ভ এজেন্ট স্প্রে করে মেরে ফেলা হয়েছে, তো তারেক রহমান সাহেব তো হয়তো নার্ভ এজেন্ট কাকে বলে সেটাও জানেন। একটা কলমের মধ্যে নার্ভ এজেন্ট থাকে যদি, কলম তো উনি আটকাবেন না, তো সেই কলমটা স্প্রে করে দিবে উনি 8 ঘন্টা পরে, 9 ঘন্টা পরে, 10 ঘন্টা পরে। কাজেই এটা এটা আমাদের গোয়েন্দা সংস্থারা যদি আমাকে জিজ্ঞেস করেন, যে কোনো কেউ, তাহলে যে জিজ্ঞেস করবে তার সেই ব্রেন থাকতে হবে বোঝার মতো। আমি ওনাদেরকে প্রমাণ সহ দিব কেন বলছি। মানচিত্র প্ল্যাটফর্ম গুজব ছড়ানোর প্ল্যাটফর্ম না, বা আমি বা মঞ্জুর আলম পান্না আমরা গুজব ছড়াই না। দুঃখজনক ভাবে মঞ্জুরুল আলম পান্না সাহেব এখনো ইউনূসের দেয়া সন্ত্রাস দমন আইনের মিথ্যা মামলায় এখনো কোর্টে হাজিরা দিচ্ছেন। আমাকে শেখ হাসিনা বিএনপি জামাতের দেয়া রাষ্ট্রদ্রোহ মামলায় জেল খাটিয়েছে। আমরা তো সত্যি কথা বলি, জেল খাটায়। বেগম খালেদা জিয়া আমাকে জেলে দিয়েছেন, বলেছিলাম বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে। তারপরে বেগম খালেদা জিয়া নিজেই বলেছেন বাংলাদেশে জঙ্গি উত্থান হচ্ছে। আমরা যেটা বুঝি 4 বছর আগে, দেশের রাষ্ট্র নায়করা বা সরকার প্রধানরা বলছে 6 বছর পরে। আমি বলতেছি, এখনো বারবার বলতেছি যে বেগম খালেদা জিয়ার মৃত্যু তদন্ত হতে হবে, এবং পাশাপাশি এই যে রেড টেলিফোন, এটা সিরিয়াস একটা ন্যাশনাল ক্রাইসিস, এটাকে আইডেন্টিফাই করতে হবে। আমরা চাই প্রধানমন্ত্রী তারেক রহমান সুস্থ থাকুন, জীবিত থাকুন। উনি বুঝতে পারেন যদি যে ওনার শত্রু কারা। আমাদের ভালো লাগবে, আমাদের গুজব ছড়ানোর কোনো প্রয়োজন নাই। কেউ আমাদেরকে গুজব ছড়ানোর জন্য কোনো টাকা দেয় না, আর টাকা খেয়ে আমরা কিছু করিও না। But আমাদেরকে একটা দায়িত্ব যে দেশটা যেন ভালো থাকে। তারেক রহমান সাহেব তো, আমি বলেছিলাম আপনাকে আরেকটা অনুষ্ঠানে, তারেক রহমান সাহেব চীন গেলে 5 পয়সাও পাবেন না, বলেছিলাম না? উনি কিন্তু এখন চীনে যাচ্ছেন না। কেন যাচ্ছেন না? চীন টাকা দিবে না। আমেরিকার চুক্তি থাকলে চীন টাকা দিবে না, উনি যাচ্ছেন মালয়েশিয়া। আমরা তো এটা বলেছি অনেক আগে, তখন সবাই বলেছে গুজব। আমরা যা বলি আজকে, 6 সপ্তাহ পরে এটা ঘটবে। আমি এটাও বলে দিচ্ছি যে খলিলুর রহমান যে জাতিসংঘের সাধারণ পরিষদের যে পদ পেয়েছেন, সভাপতির পদ, যে বাংলাদেশের 5 পয়সার কোনো দাম নাই, লাভ নাই। খলিলুর রহমানকে তো ওই পদের জন্য বেতন দিবে না, তাহলে বেতন কিন্তু আমাদের দিতে হবে। উনি 1 বছরের জন্য ছুটিতে গেছেন, এবং এই 1 বছর ওনার দায় মুক্তি, ওনার বিরুদ্ধে কোনো মামলাও করা যাবে না। ধরুন যদি এমন একটা দিন আসে যে ইউনূসের বিচার করবো আমরা, তাহলে কিন্তু খলিলুর রহমানের বিচার করতে পারবো না 1 বছর। এবং বিচার না করতে পারলে যদি বিচার শুরু করি, খলিলুর রহমান বাংলাদেশে আর আসবেন না। আর একটা কথা হলো, খলিলুর রহমানকে 1 বছরের ছুটি দেওয়ার কোনো কারণ নাই। তারেক রহমান সাহেবের উচিত এক্ষুনি একজন যোগ্য লোককে পররাষ্ট্রমন্ত্রী বানানো। এবং খলিলুর রহমান যখন বিজয়ী হলেন, লাইভ ওয়ার্ল্ড দেখছে এটা, সেখানে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছ্যাবলামো করলেন, হাত ধরে খলিলুর রহমানকে যেন একটা হাডুডু খেলায় জিতেছে। এই যে ছ্যাবলামো, বাংলাদেশের ইমেজ নষ্ট করতে বারবার বহুবার, এটা ঠিক না।